ক্ষমতার পথ, একজন মুখ্যমন্ত্রী কিভাবে নির্বাচিত হন, আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা একেবারে ধাপে ধাপে খুব সহজ করে বুঝব যে একটা নির্বাচন শেষ হওয়ার পর ঠিক কোন কোন সাংবিধানিক পথ পেরিয়ে একজন নেতা বা নেত্রী শেষমেশ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের অনেকেরই কিন্তু একটা সাধারণ ধারণা থাকে, তাই না? ভাবি যে দল ভোটে জিতল আর অমনি দলের প্রধান সাথে সাথে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, যেন একটা জাদুর কাঠি ঘোরানো হলো আর সব হয়ে গেল। কিন্তু বাস্তবে নির্বাচনে জিতলেই কি কেউ সরাসরি মুখ্যমন্ত্রী হয়ে যান? উত্তরটা হলো একেবারে না। এর পেছনে একটা নিখুঁত ধারাবাহিক ব্যাকস্টেজ প্রসেস আছে। আজ আমরা সরকার গঠনের সেই নেপথ্যের কাহিনীটাই এক্সপ্লোর করব। শুরুতেই আসা যাক ধাপ 1, নির্বাচনের ফলাফল। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভারতের নির্বাচন কমিশন যখন আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ডিক্লেয়ার করে, তখন আসল অঙ্কের খেলাটা শুরু হয়। সরকার গড়ার একেবারে প্রথম ম্যাথমেটিক্যাল শর্তটাই হল এই ম্যাজিক ফিগার, অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভায় 50% বেশি আসন পাওয়া। কোনো একটা একক দল হোক বা কয়েকটা দলের জোট, এই অর্ধেকের বেশি আসন তাদের কনফার্ম করতেই হবে। এই নাম্বার গেমটাই ঠিক করে দেয় যে কারা সরকার গড়ার প্রথম যোগ্যতাটুকু অর্জন করল। এই ফিগারটা ছাড়া ক্ষমতার দিকে এক পাও এগোনো লিটারেলি অসম্ভব। ম্যাজিক ফিগার তো পাওয়া গেল, এবার দ্বিতীয় ধাপ, নেতা নির্বাচন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর ওই বিজয়ী দলের নবনির্বাচিত বিধায়ক মানে এমএলএরা একটা রুদ্ধদ্বার বৈঠকে বসেন। এই মিটিংটা ভীষণ ক্রুশিয়াল, কারণ এখানেই ঠিক হয় আসল কাণ্ডারি কে হবেন। এটা অনেকটা গণতন্ত্রের ভেতরেই আরেকটা ছোটখাটো গণতান্ত্রিক প্রক্রিয়ার মতো। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিলে ব্যাপারটা বেশ ক্লিয়ার হবে। যেমন ধরুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা টিএমসির এমএলএরা ভোটাভুটির পর মিটিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে তাদের নেতা হিসেবে বেছে নিয়েছিলেন। অর্থাৎ বিধায়কদের গ্রিন সিগন্যাল ছাড়া কেউ নিজে থেকে মুখ্যমন্ত্রীর পদের দাবিদার হতে পারেন না। দলের অন্দরে তো নেতা ঠিক হয়ে গেল। এবার আসি তৃতীয় ধাপে, গভর্নরের ডাক। এই পর্যায়ে এসে রাজ্যের গভর্নরের ভূমিকাটা সাংবিধানিকভাবে দারুণ গুরুত্বপূর্ণ। নির্বাচিত নেতার নাম যখন গভর্নরের কাছে প্রস্তাব করা হয়, তখন তিনি সেই নেতাকে আনুষ্ঠানিকভাবে একটা ইনভাইটেশন দেন, সরকার গঠন করুন। ব্যাস, একটা ডাক আর তাতেই ক্ষমতা হস্তান্তরের আইনি প্রক্রিয়া শুরু হয়ে যায়। এটা আসলে একটা অফিসিয়াল সিলমোহরের মতো কাজ করে, যা নিশ্চিত করে যে রাজ্যের প্রশাসনিক শীর্ষ পদে এবার নতুন মুখ আসতে চলেছে। এরপরেই আসে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত, ধাপ 4, শপথ গ্রহণ। ভোটের রেজাল্ট বেরোনোর কয়েকদিনের মধ্যে বা বড়জোর এক সপ্তাহের মধ্যেই সাধারণত এই গ্র্যান্ড ওথ সেরেমনি বা শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়ে থাকে। এই অনুষ্ঠানে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী আর তার মন্ত্রিসভার সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। এটা শুধু কোনো জমকালো সেলিব্রেশন নয় কিন্তু, বরং এটাই হলো ক্ষমতার একটা লিগ্যাল ডিক্লারেশন। এই শপথ নেওয়ার মাধ্যমে সরকার একেবারে আনুষ্ঠানিকভাবে অস্তিত্ব লাভ করে, আর মন্ত্রীরাও আইনিভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয়ে যান। তবে খেলা কিন্তু এখানেই শেষ নয়। এরপর আসে পঞ্চম এবং সবথেকে ভাইটাল ধাপ, চূড়ান্ত ফ্লো টেস্ট। সদ্য শপথ নেয়া সরকারকে এবার বিধানসভার ভেতরে একটা দারুণ কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। এই বাধ্যতামূলক প্রসেসটাই হল ফ্লো টেস্ট। এখানে মুখ্যমন্ত্রীকে একেবারে অঙ্ক কষে গাণিতিকভাবে প্রমাণ করে দেখাতে হয় যে বিধানসভায় সত্যি তার পক্ষে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠের সমর্থন আছে। দেখুন, রাস্তায় নেমে মানুষের সমর্থন পাওয়া এক জিনিস, কিন্তু অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে সবার সামনে সংখ্যার এই হার্ডকোর পরীক্ষায় পাশ করা একদম অন্য ব্যাপার। আর ঠিক এই পরীক্ষাতেই একজন মুখ্যমন্ত্রীর ক্ষমতা চূড়ান্তভাবে ভ্যালিডেট হয়। এতক্ষণ তো নতুন সরকার গঠনের কথা হলো। এবার চলুন দেখি এই পুরো ট্রানজিশনের সময়টাতে আগের প্রশাসনের ঠিক কী হয়, অর্থাৎ বিদায়ী মুখ্যমন্ত্রী স্টেটাস। নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগে পুরো রাজ্যটাকে তো আর অভিভাবকহীন ফেলে রাখা যায় না, তাই না? আর ঠিক এখানেই আসে কেয়ারটেকার মুখ্যমন্ত্রীর কনসেপ্ট। এই অন্তর্বর্তীকালীন সময়ে বিদায়ী মুখ্যমন্ত্রী সাময়িকভাবে পদে বহাল থাকেন ঠিকই, কিন্তু তার ক্ষমতা থাকে একেবারে লিমিটেড। এই সময় তিনি শুধুমাত্র রাজ্যের ইমার্জেন্সি কাজগুলো দেখাশোনা করেন। নতুন সরকার পাকাপাকিভাবে না আসা পর্যন্ত তিনি কোনো বড় নীতিগত বা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারেন না। এভাবেই কোনো ব্রেক ছাড়াই আমাদের রাষ্ট্রতন্ত্র একদম স্মুথলি চলতে থাকে।
ভোটের রেজাল্টের উপরে বেস করে একজন বিদায়ী মুখ্যমন্ত্রীর সামনে ৩টে সিনারিও তৈরি হতে পারে। ১. যদি তার দল হেরে যায় কিন্তু তিনি নিজে জেতেন, তাহলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেও তিনি একজন সাধারণ এমএলএ হিসেবে বিধানসভায় থেকে যান। ২. যদি দুর্ভাগ্যবশত তিনি নিজের আসনটিতেও হেরে যান, তাহলে তাকে পুরোপুরি সরকার আর বিধানসভা থেকে বিদায় নিতে হয়। আর ৩ নম্বরটা তো আগেই বললাম, নতুন কেউ শপথ না নেওয়া পর্যন্ত তিনি জাস্ট কেয়ারটেকার হিসেবে দায়িত্ব সামলে যান। অনেকগুলো ধাপ পেরিয়ে এলাম আমরা। এবার পুরো প্রসেসটার একটা কুইক রিক্যাপ করে নেওয়া যাক। মূল সারাংশ: কোটি কোটি মানুষের ভোট কিভাবে ধাপে ধাপে একজন মুখ্যমন্ত্রী তৈরি করে, চলুন সেই চেইন রিয়াকশনটা এক নজরে দেখে নিই। ধাপ ১, নাগরিকরা ভোট দেন। ধাপ ২, সেই জনগণের ভোটে এমএলএ বা বিধায়করা নির্বাচিত হন। ধাপ ৩, মেজরিটি পাওয়া দলটা নিজেদের মধ্যে মিটিং করে একজন লিডার বেছে নেয়। ধাপ ৪, রাজ্যের গভর্নর সে লিডারকে শপথ পড়ান। এবং ফাইনালি ধাপ ৫, এতগুলো সুশৃঙ্খল আইনি আর সাংবিধানিক প্রসেস পার হওয়ার পরই জন্ম হয় একজন মুখ্যমন্ত্রীর। পুরো ব্যাপারটা তো জানা হলো, কিন্তু শেষ করার আগে একটা দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন, ভাবার মতো। ফ্লোর টেস্টে একজন মুখ্যমন্ত্রীকে যদি ক্রমাগত সাধারণ এমএলএদের আস্থা বজায় রাখতেই হয় এবং সেই সাপোর্টের ওপরেই যদি তার চেয়ার টিকে থাকে, তাহলে আসলে প্রকৃত ক্ষমতাটা কার হাতে? ওই দৃশ্যমান প্রভাবশালী নেতার হাতে, নাকি পর্দার আড়ালে থাকা সেই সাধারণ বিধায়কদের হাতে? এই সাংবিধানিক সিস্টেমের মেকানিক্স সত্যিই বেশ অবাক করার মতো। আশা করি সরকার গঠনের এই পেছনের কলাকৌশলটা এখন সবার কাছে একদম জলের মতো পরিষ্কার। আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি, এই ভাবনার জায়গাটা খোলা রেখেই।